আরাকান আর্মির আচরণ প্রচণ্ড আনপ্রেডিক্টেবল একটা দেখেন এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনার এখানেই কয়েকদিন আগে আমার ব্যাচমেট ঘনিষ্ঠ বন্ধু অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ এসেছিল, আমি সেই প্রোগ্রামটা দেখেছিলাম। তো মুন্সি ফয়েজ, তারপর আমার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আর প্রাক্তন পররাষ্ট্র সচিব শহীদুল হক, এরা একটা স্কুল অফ থট। এদের সময়ে এরা এই পুরা বিষয়টা, রোহিঙ্গাদের বিষয়টাকে দেখেছে শেখ হাসিনার নোবেল শান্তি প্রাইজ পাওয়ার ওইটাকে সামনে রেখে, এবং সেই প্রেক্ষাপটে সেখানে দেখা গিয়েছে যে তা এদের দৃষ্টিভঙ্গিতে তাদের টোটাল কমিটমেন্ট, টোটাল ইনক্লাইনেশনটা ছিল টুয়ার্ডস দ্য মিলিটারি হুন্টা এবং চায়নার প্রতি। এবং মিলিটারি হুন্টার প্রতি টোটাল কমিটমেন্ট থাকার ফলে তারা নন স্টেট অ্যাক্টরের ধারণাকে প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ নন স্টেট অ্যাক্টরকে আমরা আলোচনাই করবো না। অথচ চিন্তা করেন, আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যখন হয়, আমরা কিন্তু নন স্টেট অ্যাক্টর ছিলাম তখন 16ই ডিসেম্বর পর্যন্ত, এবং সেই পরিস্থিতি থেকে আমরা আন্তর্জাতিক। সুতরাং নন স্টেট অ্যাক্টরকে প্রত্যাখ্যান করেছে এই যে এদের স্কুল অফ থট। এর উদ্দেশ্যটা ছিল এই যে এটার মাধ্যমে তারা ওই মায়ানমারের রেজিমকেই পুরোপুরি ইয়েতে রাখবে, কনফিডেন্সে রাখবে। এটা ফ্যাসিজমের জন্য অত্যন্ত কার্যকর নীতি ছিল। এবং তারপর আপনারা দেখেন এই মুন্সি ফয়েজের ইন্টারপ্রিটেশনে আমেরিকার সাথে এই বিষয়ে আস্থা রাখা, সংযোগ রাখাটা অত্যন্ত ডেঞ্জারাস, অত্যন্ত ক্ষতিকর। এই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করে যে মুন্সি ফয়েজের কথাগুলো যে আমি শুনেছি যে আফগানিস্তানে বিট্রে করেছে, ভিয়েতনামে বিট্রে করেছে, আমেরিকার সাথে এই ব্যাপারে কোনো সম্পর্ক রাখাই ঠিক হবে না, আমরা এই বার্মা অ্যাক্টের ট্র্যাপে আমাদের পা দেওয়া উচিত না। অথচ একটা কথা সে বলেনি, আর আপনিও জিজ্ঞেস করেননি, যে এই যে 2018 থেকে এই যে প্রতিটা বছর পাল্টে হয়েছে রোহিঙ্গাদেরকে, তার সম্পূর্ণ খরচ দিয়েছে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র। চীন একবার ঘুরেও তাকায় নাই, চীন মিথ্যা আশ্বাস দিয়েছে। তো যেই মার্কিন যুক্তরাষ্ট্র এত টাকা ব্যয় করেছে, এমনকি ট্রাম্পের সময় অর্ধেক খরচ দিচ্ছে, তাহলে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ইন্টারেস্ট থাকবে না, স্বার্থ থাকবে না? এই প্রেক্ষাপটে আমি এখন তাহলে আপনার বর্তমান বাস্তবতায় আছি। দ্য আদার স্কুল অফ থট ইজ, যারা এখন এই যে পলিসি নিয়ন্ত্রণ করছে, ডক্টর খলিল, তারপর আমাদের ফরেন সেক্রেটারি তহিদ, এবং তার সাথে ফরেন মিনিস্ট্রি, পুরা সামরিক এস্টাবলিশমেন্ট, এদের চিন্তাধারায় অনেক কিছু রয়েছে যেগুলো এখনও তারা রিভিল করেনি, এবং আমাদেরকে জানতে চাইলেও জানতে দেয়া হয়নি। পলিটিক্যাল পার্টিসরা ক্ষিপ্ত, তারা বলছে যে আমাদের না জানিয়ে কেন এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। এদের যুক্তি হবে যে এমন কিছু কনফিডেন্সিয়াল বিষয় ছিল, যেমন ওই যে প্রথমে 3টা ডিভিশনকে ইনভলভ করা, তারপর ওইখানে আমেরিকান একটা ঘাঁটি করা ওই শিলখালিতে, এগুলো কিন্তু কোনো কিছুই স্বীকার করেনি, স্বীকার করবেও না, এবং এগুলো অসম্ভব বলা। কারণ সামরিক রোল কী হবে নিরাপত্তার ক্ষেত্রে, এগুলো সামরিক প্রয়োজনে সম্পূর্ণ গোপনীয়তা রাখতে হয়। গোপনীয়তা না রাখলেই ভারত সাথে সাথে লাভ দিবে, সাথে সাথে আরাকান আর্মিকে ইনফ্লুয়েন্স করবে, সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের বিপক্ষে ইনফ্লুয়েন্স করবে। এগুলো অনেক কিছু রয়েছে, যেই কারণে আমরা বলি যে পাবলিক পলিসি আর অপারেশনাল পলিসি দুইটাই ডিফারেন্ট। যেটা একটু আগে আপনার সাথে আলাপ করছিলাম, যে আমরা যদি এখন বলি এটাকে কি করিডোর বলবো, করিডোর বলা মানেই আমরা অন্যান্য কিছু কিছু এক্সাম্পল আনি, যে ফুল ফ্লেজেড ওয়ার হচ্ছে, যেটা গাজাতে বা ওই যে আপনার আর্মেনিয়াতে, সেখানে কিন্তু পুরাপুরি কনভেনশনাল ওয়ার হচ্ছিল। এটা কিন্তু কনভেনশনাল ওয়ার না, এটা একটা গেরিলা ওয়ার, যেখানে অনেকাংশেই বলতে গেলে একটা পক্ষ। এবং আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়, সাপ্লাই দেওয়ার ব্যাপারটাও কিন্তু অ্যাবসলিউটলি কনফিউজিং। কাকে আপনি দিবেন এইসব সাপ্লাইজ? ফ্যামিন কি সত্যি সত্যি ঘটেছে? ফ্যামিন কন্ডিশন হলে ওই টেরেইন, ওই জায়গা আপনি পার হবেন কেমনে? ওই মায়ানমারে ঢুকলে কিছু দূর গেলেই তো আরাকান পর্বতমালা। ইউএনের প্রতিবেদনে বলছে যে ফ্যামিন সেখানে আছে। আচ্ছা, যদি থেকেই থাকে, তাহলে আরাকান পর্বতমালা আপনাকে পার হতে হবে। আরাকান পর্বতমালার এই পারে ওই পারে জনগোষ্ঠী রয়েছে, বেশিরভাগ রাখাইনরাই কিন্তু আরাকান পর্বতমালার ওই পারে থাকে। এখান থেকে যাওয়াটা অত্যন্ত রুক্ষ। আরাকান আর্মি খুব ভালো করে জায়গাগুলো চিনে, পাহাড় রয়েছে, পর্বতমালা আরও পরে। এখন আপনি যদি সেই অঞ্চল কভার করতে যান, এটা আদৌ
ওইখানে পৌঁছাবে কাদেরকে নিয়ে, একটা সামরিক শক্তি প্রয়োজন। সেটা কি বাংলাদেশের? কেননা আরাকান আর্মির ব্যবহার আনপ্রেডিক্টেবল। তারা আমেরিকানদের সাথে দীর্ঘদিন এটা নিয়ে আলোচনা করেছে এবং আমেরিকাকে তারা নিশ্চয়ই কিছু কথা দিয়েছে। আরাকান আর্মির আচরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণ, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যি সত্যি তার কথা রাখবে? তারা কি সত্যি সত্যি, যদি বাংলাদেশের সামরিক বাহিনী এখানে প্রবেশ করে, তাহলে মার্কিনী সমর্থন নির্ভরশীলতা কতটুকু, আস্থা রাখা যায় কতটুকু, এগুলো কিন্তু সবই একদম গ্রে এরিয়া। খলিল যে বলল যে কোনো চুক্তি হয়নি, তার মানে এটা এত অজানা একটা প্রক্রিয়া। একদিকে হয়তো অনেক দূর এগিয়ে গিয়েছে, খলিলের সাথে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। হ্যাঁ, না, ওই আমেরিকান ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি আমেরিকান। তার সাথে আলোচনা হয়েছে। দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্টেট এসছে, তাদের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে। মায়ানমারে যে মার্কিন কূটনীতিক মহিলা রয়েছে, তার সঙ্গে ইউএন মহাসচিবের সঙ্গেও আলোচনা হয়েছে। মহাসচিবের সাথে তো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেননা মহাসচিব এটা নিশ্চিত করতে চেয়েছে যে যে তিনি আমাদেরকে গো হেড সিগন্যাল দিয়েছে যে ইউ ক্যানট ইগনোর দ্য ইট ইজ এ রিয়ালিটি। তার মানে আমাদের সাথে আরাকান আর্মির যে আলোচনাটুকু হয়ে থাকতে পারে, সেখানে মহাসচিবের অবস্থানটাই খুব গুরুত্বপূর্ণ। কারণ আরাকান আর্মির আন্তর্জাতিক বৈধতা নেই। আরাকান আর্মি কোনো চুক্তি সই করলে মানতে হবে, ওই রকম কোনো আন্তর্জাতিক কমিটমেন্ট নেই।